গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো এবং বাসায় আছো। আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের চতুর্থ ক্লাস করতে যাচ্ছি। দেখো, আজকে আমরা বাস্তব সংখ্যার স্বীকার্যসমূহ পড়ব। ওকে, এক্সিওমস অফ রিয়েল নাম্বার। তো প্রথমে আমরা যোগ স্বীকার্য পড়ব, এরপরে আমরা গুণন স্বীকার্যগুলো একটু দেখব। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো যোগ স্বীকার্যের ভিতরে আছে, দেখো a1 দ্বারা আমরা বুঝবো যে অ্যাডিশন 1, অ্যাডিশন 2, অ্যাডিশন 3, অ্যাডিশন 4, যেহেতু আমরা অ্যাডিশন এক্সিওমস পড়ছি। ওকে, তার মানে a1 দ্বারা অ্যাডিশন 1, অ্যাডিশন 2, অ্যাডিশন 3, অ্যাডিশন 4, অ্যাডিশন 5, অ্যাডিশন 6। ওকে, এগুলা 6টা স্বীকার্য। কিসের স্বীকার্য? অ্যাডিশনের স্বীকার্য 6টা। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো প্রথম স্বীকার্য, দেখো আবদ্ধতা। আবদ্ধতা হচ্ছে সকল a, b এপসিলন r এর জন্য a প্লাস b এপসিলন r। এই কথার অর্থ হচ্ছে যদি a এবং b এই দুইটা রিয়েল নাম্বারের উপাদান হয়, তাহলে এই দুইটার যোগফলও রিয়েল নাম্বারের উপাদান হবে। ওকে, আচ্ছা দেখো, যেমন 3 একটা রিয়েল নাম্বারের উপাদান, আর আমি b সমান ধরলাম আমি 4, এটা একটা রিয়েল নাম্বারের উপাদান। তাহলে এই 3 এবং 4 যদি রিয়েল নাম্বারের উপাদান হয়, তাহলে এই দুইটাকে যোগ করলে কি হবে? 7। এই 7 ও রিয়েল নাম্বারের উপাদান হবে। ওকে, এটাকে বলা হয় আবদ্ধতা। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখো 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে হচ্ছে সংযোজন যোগ্যতা। ওকে, সংযোজন যোগ্যতা হচ্ছে সকল a, b, c এপসিলন r এর জন্য a প্লাস b প্লাস c ইকুয়াল টু a প্লাস b প্লাস c। আচ্ছা দেখো, a, b এবং c তিনটায় যদি r এর উপাদান হয়, r টা কি? সেট অফ ওয়ান রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। যদি বাস্তব সংখ্যার উপাদান হয় a, b, c তিনটায়, তাহলে দেখো a প্লাস b প্লাস c এই দুইটা যোগ করে তার সাথে যদি a যোগ করি, তাহলে এর সাথে b যোগ করে তার সাথে c যোগ করলে তার সমান হবে। তার মানে আমরা যদি এখানে একটু দেখি, a সমান আমি নিলাম 3 প্লাস b সমান নিলাম 4, c সমান নিলাম 5। তাহলে দেখো এখানে এটা যে 4 প্লাস 5, দেখো 5 আর 4 9, তার সাথে 3 যোগ করলে যা হবে, আমরা যদি 3 প্লাস 4 প্লাস 5 যদি আমরা এটা করি, এই দুইটা সমান হবে। ওকে, এটা 3 প্লাস 4, 3 আর 4 যোগ করে তার সাথে 5 যোগ করলে যা হবে, এখানে 4 আর 5 যোগ করে তার সাথে 3 যোগ করলে একই হবে। ওকে, এটা হচ্ছে সংযোজন যোগ্যতা। ওকে, তাহলে এখন আমরা দেখব 3 নাম্বারটা। দেখো 3 নাম্বারটা কি আছে? অভেদকের অস্তিত্বশীলতা। তার মানে দেখো সকল এপসিলন r, মানে সকল এপসিলন r এর জন্য একটি জিরো, ওই r এর ভিতরে একটি জিরো পাওয়া যাবে। ওকে, এবং ওই জিরোর সাথে ওই এটাকে যদি আমি যোগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা a পাবো। দেখো সকল 0 এপসিলন r এবং এপসিলন r এর জন্য a প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস a ইকুয়াল টু a। ওকে, তার মানে দেখো এই জিরোটা যদি r এর উপাদান হয়, এবং আমি এখানে যদি এটাকে আমি ধরে নিলাম 3, যদি 3 এপসিলন r, তাহলে আমি এটাকে 3 ধরে নিলাম, তাহলে এর সাথে যদি আমি এই জিরোটাকে যোগ করি, যোগ করলে আমি পাবো 3। আবার জিরোর সাথে যদি আমি এই 3টাকে যোগ করি, তাহলে সেক্ষেত্রেও আমি পাবো 3। ওকে, এজন্য দেখো a প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস a ইকুয়াল টু a। তার মানে 3 এর সাথে 0 যোগ করলে 3, আবার 0 এর সাথে 3 যোগ করলে আমরা 3 পাবো। তখন এই জিরোটাকে বলা হবে r এর অভেদক। ওকে, মানে রিয়েল নাম্বারের অভেদক হচ্ছে 0, তখন এই জিরোকে যোগের ক্ষেত্রে r এর অভেদক বলা হয়। ওকে, আচ্ছা 4 নাম্বারটা দেখব, বিপরীতকের অস্তিত্বশীলতা। ওকে, তার মানে দেখো এখানে সকল a এপসিলন r এর জন্য একটি মান মাইনাস a এপসিলন r পাওয়া যাবে, যার জন্য a প্লাস মাইনাস a ইকুয়াল টু মাইনাস a প্লাস a ইকুয়াল টু 0 হবে। তার মানে দেখো এখানে a যদি r এর উপাদান হয়, মানে a যদি রিয়েল নাম্বারের একটি উপাদান হয়, ধরলাম আমি a ইকুয়াল টু 3 রিয়েল নাম্বারের উপাদান, তাহলে অবশ্যই একটা -3 পাওয়া যাবে।
তাহলে একটি মান মাইনাস এপসাইলন আর, এবং দেখো তাহলে অবশ্যই -3 পাওয়া যাবে, এবং -3টাও রিয়েল নাম্বারের একটি উপাদান পাওয়া যাবে, যেটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা 0 পাবো। দেখো 3 প্লাস -3 ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, তার মানে কি সকল এপসাইলন আর এর জন্য a ইকুয়াল টু 3 ধরলাম, একটি মান মাইনাস এপসাইলন আর পাওয়া যায়, মানে -3 পাওয়া যায়, যেখানে এই দুইটা যোগ করলে আমরা 0 পাই। দেখো a প্লাস মাইনাস a ইকুয়াল টু মাইনাস a প্লাস a ইকুয়াল টু 0 হবে। ওকে, সেক্ষেত্রে এই মাইনাস a কে, মানে মাইনাস a কে a এর যোগের বিপরীতক বলা হয়। আবার দেখো মাইনাস a কে a এর যোগের বিপরীতক বলা হয়, তার মানে এখানে এই মাইনাস a কে -3 কে 3 এর যোগের বিপরীতক বলা হবে। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এই 5 নম্বরে চলে যাব, বিনিময় যোগ্যতা। দেখো বিনিময় যোগ্যতা কি বলছে, সকল a, b এপসাইলন r এর জন্য a প্লাস b ইকুয়াল টু b প্লাস a। তার মানে দেখো a b যদি r এর উপাদান হয়, মানে রিয়েল নাম্বারের উপাদান হয়, ধরলাম a ইকুয়াল টু 3, ধরলাম b ইকুয়াল টু 4, তাহলে এটা যদি রিয়েল নাম্বারের উপাদান হয় তাহলে 3 প্লাস 4 যা 4 প্লাস 3 ও তাই, এই দুটাকে আমরা ঘুরে লিখতে পারি। এটাকে কি বলা হয়, বিনিময় যোগ্যতা। 3 প্লাস 4 ইকুয়াল টু 4 প্লাস 3, তার মানে a প্লাস b ইকুয়াল টু b প্লাস a। ওকে, অনন্যতা। দেখো অনন্যতা, অনন্যতায় কি বলছে, যদি a b c d এপসাইলন r, মানে যদি এই চারটা r এর উপাদান হয়, খেয়াল করো a ইকুয়াল টু b যদি হয় আর c ইকুয়াল টু d যদি হয়, তাহলে আমরা দেখো এই সাইডে যদি আমি c যোগ করে দিই তাহলে এই সাইডে আমি d যোগ করতে পারি, কারণ a ইকুয়াল টু b এবং c ইকুয়াল টু d। ওকে, তাহলে এখন আমরা দেখব গুণন স্বীকার্য। ওকে, দেখো এখন আমরা দেখব গুণন স্বীকার্য সমূহ, মাল্টিপল অ্যাক্সিওমস। ওকে, বাস্তব সংখ্যার এর আগে আমরা প্রথমে দেখছি যোগ স্বীকার্য সমূহ, এখন দেখব গুণন স্বীকার্য সমূহ। ওকে, আচ্ছা, তাহলে গুণন স্বীকার্য সমূহ কি কি, আবদ্ধতা, সংযোজন যোগ্যতা, ওকে, অভেদকের অস্তিত্বশীলতা, তারপরে হচ্ছে বিপরীতকের অস্তিত্বশীলতা, এবং বিনিময় যোগ্যতা, অনন্যতা, আর হচ্ছে বণ্টন যোগ্যতা। ওকে, যেহেতু এগুলা মাল্টিপল এক্সিওমস, এজন্য এগুলাকে আমরা প্রথমটাকে m1, পরেরটাকে m2, তারপরেরটাকে m3, m4, m5, m6, m7, m দিয়ে আমরা প্রকাশ করেছি। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখব আবদ্ধতা। দেখো সকল a, b এপসাইলন r এর জন্য a ডট b, মানে ab এর গুণফল এপসাইলন r। ওকে, তার মানে দেখো যদি a এবং b দুইটা যদি রিয়েল নাম্বার হয়, রিয়েল নাম্বারের যদি উপাদান হয়, বাস্তব সংখ্যার উপাদান যদি হয়, সেক্ষেত্রে তাহলে আমরা ab গুণ করলে যেটা পাবো সেটাও বাস্তব সংখ্যার উপাদান হবে। ওকে, তার মানে a ab এপসাইলন r। দেখো 3 যদি সেট অফ অল রিয়েল নাম্বারের উপাদান হয়, 4 ও যদি সেট অফ রিয়েল নাম্বারের উপাদান যদি হয়, দেখো এরা দুটাই বাস্তব সংখ্যা, তাহলে এই দুটা যদি আমি গুণ করি তাহলে হবে 12, 3 4 12, তাহলে 12 বাস্তব সংখ্যার উপাদান হবে। এটা হচ্ছে আবদ্ধতা। ওকে, আচ্ছা, তারপরে দেখো সংযোজন যোগ্যতা। দেখো সংযোজন যোগ্যতায় কি বলছে, দেখো সকল a, b, c এপসাইলন r এর জন্য a bc, a into bc equal to ab into c। ওকে, তার মানে দেখো যদি a b c এই তিনটা যদি বাস্তব সংখ্যার উপাদান হয়, তাহলে এই bc কে গুণ করে তার সাথে যদি আমি a গুণ করি, তাহলে সেটা ab কে গুণ করে তার সাথে c গুণ করলে যেটা হবে এই দুইটা সমান হবে। ওকে, তার মানে দেখো এখানে একটু দেখো a সমান যদি 3 হয়, b সমান যদি হয় 4, আর c সমান যদি হয় 5, তাহলে দেখো এই 4 আর 5 গুণ করার পরে তার সাথে আমরা যদি 3 গুণ করি তাহলে সেটা দেখো 3 4 5, তাহলে সেটা দেখো 3 আর 4 গুণ করে যদি তার সাথে 5 গুণ করলে আমরা যা পাবো, আমরা 4 আর 5 গুণ করে তার সাথে 3 গুণ করলে আমরা একই পাবো। ওকে, এটাই বোঝানো হয়েছে যে a into bc equal to ab into c। ওকে, আচ্ছা, তারপরে দেখো অভেদকের অস্তিত্বশীলতা।
অভেদকের অস্তিত্বশীলতা দেখো এখানে বলা হয়েছে যে সকল এপসাইলন আর এর জন্য একটি এবং কেবলমাত্র একটি এপসাইলন আর পাওয়া যাবে। তার মানে দেখো সকল এপসাইলন আর এর জন্য একটি 1 পাওয়া যাবে আর এর ভিতরে, মানে রিয়েল নাম্বারে বাস্তব সংখ্যায় একটি 1 পাওয়া যাবে, যে 1টাকে যদি আমি ওই a এর সাথে গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা ওই a ই পাবো। ওকে, আবার বলছি দেখো সকল এপসাইলন আর এর জন্য একটি 1 এপসাইলন আর পাওয়া যাবে যার জন্য a into 1 equal to 1 into a equal to a হয়। সেক্ষেত্রে গুণনের ক্ষেত্রে 1 কে r এর অবেদক বলে। দেখো আমরা এর আগে দেখছিলাম যোগের ক্ষেত্রে 0 কে r এর অবেদক বলা হয়, যোগের ক্ষেত্রে আমরা মনে রাখবো, আর গুণনের ক্ষেত্রে 1 কে r এর অবেদক বলা হয়, মানে বাস্তব সংখ্যার অবেদক বলা হয়। ওকে, আচ্ছা তাহলে এটা একটু আমরা দেখি, যদি এখানে দেখো এপসাইলন r ধরো a equal to 3 একটা বাস্তব সংখ্যা, তাহলে অবশ্যই একটি 1 পাওয়া যাবে যেটাকে 3 এর সাথে যদি আমি গুণ করি তাহলে অবশ্যই ওই 3 হবে। আবার যদি 1 এর সাথেই যদি আমি 3টাকে গুণ করি সেক্ষেত্রেও 3 হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা অবেদকের অস্তিত্বশীলতা কি সেটা আমরা বুঝলাম। এখন আমরা দেখব বিপরীতকের অস্তিত্বশীলতা। দেখো বিপরীতকের অস্তিত্বশীলতা হচ্ছে সকল এপসাইলন a, এপসাইলন r এবং a not equal to 0, মানে সত্য হচ্ছে a বাস্তব সংখ্যার একটি উপাদান হবে কিন্তু এটা 0 হতে পারবে না। ওকে, তাহলে এপসাইলন r এর জন্য একটি মাত্র a ইনভার্স এপসাইলন r পাওয়া যাবে যার জন্য a into a ইনভার্স equal to a ইনভার্স into a equal to 1 হয়। ওকে, তার মানে দেখো সকল এপসাইলন r এর জন্য, তার মানে যদি আমি একটা a equal to যদি আমি 3 নিই, তার মানে এটা হচ্ছে বাস্তব সংখ্যার একটি উপাদান যদি আমি নিই, তাহলে সেক্ষেত্রে কি বলছে, তাহলে সেক্ষেত্রে বলছে যে এবং a equal to কি 0 হতে পারবে না, তাহলে 0 বাদে একটা সংখ্যা আমি নিলাম 3, তাহলে আমি অবশ্যই a ইনভার্স পাবো। তার মানে a ইনভার্স পাবো মানে আমি অবশ্যই 3 ইনভার্স পাবো। যদি আমি 3 নিই তাহলে আমি অবশ্যই 3 ইনভার্স পাবো এবং এই 3 ইনভার্সটাও কিন্তু বাস্তব সংখ্যার একটি উপাদান। ওকে, তাহলে তখন আমি এই দুটো যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমি কি পাবো, 1 পাবো। ওকে, আবার দেখো এই যদি আমি 3 ইনভার্স ইনটু 3 এর সাথে যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমি 1 পাবো। ওকে, আচ্ছা তাহলে দেখো বিপরীতকের অস্তিত্বশীলতা আমরা কি দেখলাম, সকল এপসাইলন r এবং a not equal to 0 এর জন্য একটি মাত্র a ইনভার্স এপসাইলন r পাওয়া যাবে। তার মানে a equal to যদি 5 নিই তাহলে 5 ইনভার্স পাবো, a equal to যদি 6 নিই তাহলে আমরা 6 ইনভার্স পাবো এবং প্রত্যেকটা ওই r এর উপাদান হবে পাওয়া যাবে যার জন্য a into a ইনভার্স equal to a ইনভার্স into a equal to 1। ওকে, তার মানে এখানে যদি 5 নিতাম তাহলে 5 into 5 ইনভার্স equal to 5 ইনভার্স into 5 equal to 1। ওকে, সেক্ষেত্রে এই a ইনভার্স কে আমরা a এর গুণনের বিপরীতক বলা হয়। তার মানে সেক্ষেত্রে আমরা এই a ইনভার্স কে a এর গুণনের বিপরীতক বলবো। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন আমরা দেখব কি বিনিময় যোগ্যতা। দেখো বিনিময় যোগ্যতা, দেখো সকল a, b এপসাইলন r এর জন্য ab equal to ba, তার মানে ab যদি r এর উপাদান হয়, তার মানে ab যদি বাস্তব সংখ্যার উপাদান হয়, a equal to 3 নিলাম, b equal to 4 নিলাম, যদি হয় তাহলে 3 4 যদি আমি গুণ করি যেটা পাবো 4 into 3 গুণ করলে আমি ওই সেমটাই পাবো। ওকে, এজন্য ab equal to ba, আমরা 3 into 4 গুণ করলে আমরা যেটা পাবো 4 into 3 গুণ করলে আমরা ওটাই পাবো, সেমটাই পাবো। এটা হচ্ছে বিনিময় যোগ্যতা। ওকে, আচ্ছা তারপরে দেখো অনন্যতা দেখো আমরা যদি a equal to যদি b হয় এবং কি বলছি c equal to যদি d হয়, এদিকে দেখো অনন্যতা যদি a b c d এপসাইলন r মানে প্রত্যেকটা r এর উপাদান বাস্তব সংখ্যার উপাদান এবং যদি a equal to b আর যদি c equal to d হয়, a equal to b আর c equal to যদি d হয় তাহলে সেক্ষেত্রে আমরা এর সাথে যদি c গুণ করি তাহলে এখানে এর সাথে b এর সাথে d গুণ করতে হবে। ওকে, সেক্ষেত্রে ac equal to bd হবে। দেখো এখানে a equal to b আর c equal to d, তাহলে এখন আমি যদি এর সাথে c টাকে গুণ করি তাহলে b এর সাথে অবশ্যই d টাকে গুণ করতে হবে, তাহলে সেক্ষেত্রে ac equal to bd হবে। ওকে,
আচ্ছা, তাহলে এটা হচ্ছে অনন্যতা। এরপরে আমরা দেখব 7 নাম্বার বণ্টনযোগ্যতা। দেখো বণ্টনযোগ্যতায় বলা হয়েছে, দেখো সকল a, b, c এপসাইলন r এর জন্য a ইনটু b প্লাস c ইকুয়াল টু ab প্লাস ac। তার মানে দেখো এটাকে প্রথমে b এর সাথে গুণ হবে ab প্লাস আবার ac এর সাথে গুণ হবে ac। আবার এখানে দেখো 2 নম্বর হচ্ছে b প্লাস c ইনটু a যদি হয় সেক্ষেত্রে প্রথমে এই এটা b এর সাথে গুণ হবে, তাহলে এই ba প্লাস ca, ba প্লাস ca, এটা হচ্ছে বণ্টনযোগ্যতা। তার মানে কি a b c এপসাইলন r। এখন দেখো, এখন যদি আমি এখানে a সমান 3 নিলাম, b সমান 4 নিলাম, c সমান নিলাম 5, তাহলে 3 ইনটু 4 প্লাস 5, তাহলে a ইনটু b প্লাস c, এটা সমান আমরা লিখতে পারি কি 3 ইনটু 4 প্লাস 3 ইনটু 5, এটা সমান আমরা লিখতে পারি 3 ইনটু 4 প্লাস 3 ইনটু 5। ওকে, তার মানে কি, তার মানে হচ্ছে ab প্লাস ac, ab প্লাস ac। ওকে, আচ্ছা 3 ইনটু 4 প্লাস 3 ইনটু 5, ঠিক এটা একইভাবে এটাও আমরা করতে পারি। যদি আমরা b প্লাস c ইনটু a নিই তাহলে 4 প্লাস 5 ইনটু যদি 3 নিই তাহলে b প্লাস c ইনটু a, তাহলে সেক্ষেত্রে ba মানে 4 ইনটু 3 প্লাস ca, তার মানে 5 ইনটু 3। ওকে, এটা হচ্ছে বণ্টনযোগ্যতা। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা দেখো বাস্তব সংখ্যার স্বীকার্য সমূহের ভিতরে আমরা দেখলাম অ্যাডিশন এক্সিওমস, আর দেখলাম হচ্ছে কি মাল্টিপল এক্সিওমস। ওকে, একটা হচ্ছে কি যোগ স্বীকার্য আর একটা হচ্ছে গুণন স্বীকার্য। ওকে, তাহলে আমরা এই স্বীকার্যগুলা দিয়ে কিছু ম্যাথমেটিক্স এর প্রবলেম সলভ করা যায়, আমরা এখন সেরকম কিছু প্রবলেম সলভ করব। ওকে, আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা এখন এই অঙ্কটার সমাধান করব। ওকে, আমরা এটা দেখব যদি a, b, c এপসাইলন r এবং a প্লাস b ইকুয়াল টু a প্লাস c হয়, তবে দেখাও যে b ইকুয়াল টু c। আচ্ছা দেখো এখান থেকে ডিরেক্ট কিন্তু এই a বাদ দিলে b ইকুয়াল টু c হয়, কিন্তু এটা এটা আমরা করব না। আমরা যে স্বীকার্যগুলো দেখলাম, যোগের স্বীকার্য এবং গুণনের যে স্বীকার্যগুলো আমরা শিখলাম, আমরা ওই স্বীকার্যগুলো দিয়ে এটা প্রমাণ করব। ওকে, তাহলে দেখো আমরা লিখতে পারি, মনে করি অথবা কল্পনা অনুসারে আমরা লিখতে পারি, আমাদের দেওয়া আছে কি a প্লাস b ইকুয়াল টু a প্লাস c। ওকে, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা দেখো এর পরের লাইনে আমরা যেটা করব, a প্লাস b প্লাস মাইনাস a ইকুয়াল টু a প্লাস c প্লাস মাইনাস a। দেখো এখানে যেটা আছে এটার উভয় সাইডে আমি মাইনাস এটাকে যোগ করলাম। ওকে, এটাকে বলা হয় যোগের অনন্যতা। আমাদেরকে অবশ্যই সাইডের নোটটা দিতে হবে। যোগের অনন্যতা বিধি, এটা হচ্ছে যোগের অনন্যতা বিধি। আমি এই সাইডে যেটা যোগ করলাম আমাকে ওই সাইডে অবশ্যই ওটাই যোগ করতে হবে। এটা হচ্ছে কি যোগের অনন্যতা বিধি। ওকে, আচ্ছা তারপরে দেখো এখন আমরা a প্লাস, এই যে a প্লাস b ব্র্যাকেটটা দিয়েছি, এই a প্লাস b ব্র্যাকেটটা সরায় আমরা b প্লাস a মাইনাস এর ব্র্যাকেট দিব। দেখো b প্লাস এই যে, ওকে, ঠিক তেমনি এবারে এই সাইডে আমরা সেটাই করব, a প্লাস c প্লাস মাইনাস a। দেখো আমরা এর আগে যোগের স্বীকার্য সমূহে দেখছি a প্লাস b প্লাস c সমান লিখতে পারি আমরা a প্লাস b প্লাস c। ওকে, এই ব্র্যাকেটটা আমি সরিয়ে এখানে দিয়েছি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যোগের সংযোগ বিধি। সংযোগ বিধি, এটা হচ্ছে যোগের সংযোগ বিধি। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো
দেখো আমরা এর আগে শিখছি যে বি প্লাস এ সমান আমরা লিখতে পারি কি এ প্লাস বি, তাই না? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বিনিময় বিধি। ওকে, তাহলে আমরা এই লাইনে সেটা করব, এ প্লাস মাইনাস এ প্লাস বি, এটাকে আমরা বিনিময় করলাম, মাইনাস এটাকে আগে নিয়ে আসলাম, মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস মাইনাস এ প্লাস সি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে বিনিময় বিধি। অবশ্যই এখানে নোট দিতে হবে, বিনিময় বিধি। ওকে, আচ্ছা, তারপরে দেখো এখন আমরা যেটা করব এ প্লাস মাইনাস এ। দেখো এই 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 ব্র্যাকেটটাকে এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেটটাকে আমরা আবার প্রথমে নিয়ে আসবো, এ প্লাস বি প্লাস সি, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব প্লাস বি। ওকে, এটা কিন্তু আবার ওই যোগের সংযোগ বিধিতে আমরা কিন্তু আবার যোগের সংযোগ বিধিটাই ব্যবহার করলাম এখানে। এখানে এই ব্র্যাকেটটাকে উঠিয়ে আমরা এ প্লাস এ মাইনাসটাকে ব্র্যাকেট দিলাম, প্লাস বিটাকে বাইরে বের করে দিলাম। ওকে, এরপরে দেখো এ প্লাস মাইনাস এ, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব প্লাস সি। ওকে, তাহলে এটা কিন্তু সংযোগ বিধি, যোগের সংযোগ বিধি। যোগের সংযোগ বিধি। ওকে, আচ্ছা, দেখো আমরা যোগের স্বীকার্য সমূহে শিখছিলাম যে এ প্লাস মাইনাস এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 0। দেখো এরপরে দেখো আমরা এখানে এ প্লাস মাইনাস এ ইকুয়াল টু 0 লিখতে পারি প্লাস সি। দেখো আমরা কিন্তু এ প্লাস মাইনাস এ ইকুয়াল টু 0 লিখবো বলেই আমরা এই মাইনাস এটাকে সরিয়ে সরিয়ে আমরা বিভিন্ন বিধি অনুযায়ী এ প্লাস মাইনাস এ এখানে নিয়ে আসছি, তাই না? তাহলে এটা সমান 0। ওকে, তাহলে এটাকে বলা হয় যোগের বিপরীতক। দেখো এ এর বিপরীত আমরা শিখছি, এ এর বিপরীত মাইনাস এ, তাহলে এটা হচ্ছে যোগের বিপরীতক বিধি। দেখো এটা হচ্ছে যোগের বিপরীতক বিধি। ওকে, আচ্ছা, এরপরে দেখো অতএব আমরা লিখতে পারি এই 0 প্লাস এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এ, তাই না? 0 প্লাস এ ইকুয়াল টু এ, এটা আমরা কোন বিধিতে শিখছি? এটা আমরা যোগের অভেদক বিধিতে শিখছি। ওকে, তাহলে আমরা এটা সমান লিখতে পারি বি, আর 0 প্লাস সি সমান আমরা লিখতে পারি সি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে যোগের অভেদক। এটা হচ্ছে যোগের অভেদক। ওকে, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত বি ইকুয়াল টু সি যেটা দেখাতে হবে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। অতএব বি ইকুয়াল টু সি দেখানো হলো। দেখো আমরা এখান থেকে আমরা বি ইকুয়াল টু সি বের করতে যে আমরা কিন্তু দেখো যোগের অনন্যতা, যোগের সংযোগ বিধি, তারপর হচ্ছে বিনিময় বিধি, তারপরে যোগের বিপরীতক বিধি আর যোগের অভেদক, এই কয়টা আমরা যোগের যে স্বীকার্য সমূহ আছে সেই স্বীকার্য সমূহ কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। ওকে, আচ্ছা, মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা যোগের স্বীকার্য থেকে আমরা একটি ম্যাথ করেছি, আমরা এখন গুণনের স্বীকার্য ব্যবহার করে আমরা আরেকটি ম্যাথস করব। ওকে, তাহলে এখন দেখো এখানে দেওয়া আছে যদি a, b, c এপসাইলন r এবং ac ইকুয়াল টু bc এবং c নট ইকুয়াল টু 0 হয় তবে প্রমাণ করো a ইকুয়াল টু b। ওকে, এখানে কিন্তু দেওয়া আছে c নট ইকুয়াল টু 0, তাই না? তাহলে আমরা লিখতে পারি যেহেতু c নট ইকুয়াল টু 0 মানে c 0 হবে না, তাহলে c যদি 0 না হয় তাহলে c ইনভার্সের অস্তিত্ব অবশ্যই আছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি যেহেতু c নট ইকুয়াল টু 0 তাহলে c ইনভার্স এর অস্তিত্ব আছে। c ইনভার্সের অস্তিত্ব আছে। ওকে, এখন দেখো দেওয়া আছে বা কল্পনা অনুসারে কি দেওয়া আছে? AC ইকুয়াল টু BC। ওকে, যেহেতু C নট ইকুয়াল টু 0 তাহলে C ইনভার্সের অস্তিত্ব আছে। তাহলে আমরা দেখো
আমরা এসি এর উভয় পাশে সি ইনভার্স আমরা গুণ করে দিব, তাহলে বিসি এর উভয় পাশে আমরা সি ইনভার্স গুণ করে দিব। ওকে, তাহলে এটা হচ্ছে গুণনের অনন্যতা বিধি। গুণনের অনন্যতা বিধি। ওকে, আচ্ছা, তাহলে এরপরে দেখো আমরা এরপরে লিখতে পারি a ইনটু সি সি ইনভার্স। দেখো আগে ছিল ব্র্যাকেটটা এসি, ব্র্যাকেটের ভিতরে এসি ছিল, এখন আমি সি সি ইনভার্স কে ব্র্যাকেটের ভিতরে আনছি। এটা আমরা করতে পারি সংযোজন যোগ্যতা বিধি দিয়ে, তাই না? যেমন বি সি ইনটু সি ইনভার্স। ওকে, এই ব্র্যাকেটের ভিতরে বিসি ছিল, এখন আমরা সি সি ইনভার্সটাকে ব্র্যাকেটের ভিতরে আনছি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সংযোজন যোগ্যতা বিধি। সংযোজন যোগ্যতা বিধি বলা হয়। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখো সি সি ইনভার্স। সি সি ইনভার্স এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি, যেটা আমরা গুণনের শিকার্যের সময় আমরা দেখেছি। সি সি ইনভার্স সমান এ ইনভার্স ইকুয়াল টু 1 আমরা দেখেছি। তাহলে আমরা এখানে লিখতে পারি a ইনটু 1 ইকুয়াল টু বি ইনটু 1। এই যে সি সি ইনভার্স ইকুয়াল টু 1 লিখতে পারি আমরা, এটা হচ্ছে কোন বিধি অনুসারে? গুণনের বিপরীতক বিধি অনুসারে। ঠিক আছে, গুণনের বিপরীতক বিধি অনুসারে আমরা এটা সমান 1 লিখতে পারি। ওকে, আচ্ছা, তারপরে দেখো, তাহলে আমরা দেখো a ইনটু 1 ইকুয়াল টু 1 ইনটু a ইকুয়াল টু a, এটা আমরা কিসে শিখছি? এটা শিখছি আমরা গুণনের অবেদক। ওকে, এই 1টা হচ্ছে অবেদক বিধি, তাহলে আমি এটা সমান লিখতে পারি অতএব a ইকুয়াল টু b। ওকে, তাহলে আমরা এখানে নোট দিব কি? গুণনের অবেদক। গুণনের অবেদক বিধি। তাহলে গুণনের অবেদক বিধি অনুসারে আমরা a ইনটু 1 ইকুয়াল টু a লিখতে পারি আর b ইনটু 1 ইকুয়াল টু b লিখতে পারি। ওকে, তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণ করো a ইকুয়াল টু b সেটা আমরা পেয়ে গেছি, তাহলে প্রমাণিত। ওকে, তাহলে দেখো আমরা এই প্রমাণটা করতে যে আমরা ac ইকুয়াল টু bc দেয়া ছিল এবং সেখান থেকে আমরা গুণনের শিকার্যগুলো ব্যবহার করে করে আমরা কিন্তু a ইকুয়াল টু b পেয়েছি। ওকে, আচ্ছা, দেখো আর এখানে দেখো c নট ইকুয়াল টু 0, এই c নট ইকুয়াল টু 0 দেওয়ার অর্থ হচ্ছে যে c ইনভার্সের অস্তিত্ব আছে, এটা বোঝার জন্য c নট ইকুয়াল টু 0 ব্যবহার করা হয়েছে। ওকে, সেক্ষেত্রে আমরা কিন্তু c ইনভার্স দিয়ে উভয় পাশে গুণ করেছি। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। ওকে, এতক্ষণ যারা তোমরা আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই বাসায় নিয়মিত পড়াশোনা করছো এবং ছাত্রদের অনলাইন ক্লাসগুলো তোমরা বাসায় সবাই নিয়মিত ক্লাসগুলো করতেছো এবং সাথে বাড়ির কাজ যেগুলো দেয়া হচ্ছে সেগুলো তোমরা মনোযোগ সহকারে করবে। ওকে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।